সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, কারেন্টলি হেলথের একটা ইস্যু নিয়ে আমরা কিন্তু খুবই ওরিড এবং অনেক কথা বলছি। যদিও আশার বাণী হচ্ছে সেটা কিন্তু এতটা মহামারী আকার ধারণ করেনি। সেটা হচ্ছে হাম। তো অনেক সময় এখন দেখা যাচ্ছে যে হাম হয়েছে এবং আমরা এটা থেকে সার্ভাইভও করেছি এবং দেখা যাচ্ছে যে বাচ্চাদের পরবর্তীতে স্কিনের সমস্যাটা নিয়ে মারা বা বাবারা রিড হচ্ছেন যে আসলে এই যে দাগ হয়েছে বা এই যে হামটা হয়েছে পরবর্তীতে আমরা কিভাবে তাহলে তার মানে স্কিন হেলথটা বা সার্বিক হেলথের আমরা আসলে যত্ন করব। আর তাতে কি কোনো কিছু লাগাতে হবে কিনা বা গোসলটা কিভাবে করব বা গোসলের সাথে কোনো কিছু মিক্স করতে হবে কিনা। তো এরকম জায়গা থেকে দেখা যাচ্ছে কি যে আমরা যতটা না আসলে প্রিভেন্টিভ মেজার নিচ্ছে তার চেয়ে বেশি কিন্তু এই বিভিন্ন ধরনের নন মেডিকেল পারপাসের যে জিনিসপত্রগুলো সেগুলো ইউজ করে কিন্তু এটাকে আরও বেশি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, স্কিন হেলথটাকে আরও কিন্তু তখন বেশি খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছি। তো সেই জায়গাটাতে আমরা আসলে কিভাবে কেয়ারটা করব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, যে কি লাগাতে হবে বা গোসল করার সময় কি নিয়ম পালন করতে হবে বা কিভাবে স্কিন হেলথটাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসতে পারি সেটা নিয়ে কথা বলবো। এবং সেই সাথে যেহেতু এখন গরমকাল, সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্কিনের এবং চুল পড়ার সমস্যা তো কমনলি আছে, শীতকালেও পড়ে অনেকের, বাট গরমকালে অনেক সময় দেখা যায় ঘাম থেকে আরও বেশি পড়ে এবং স্কিনের হেলথটা দেখা যাচ্ছে অনেক সময় পিম্পল হচ্ছে, অ্যাকনি হচ্ছে বা স্ক্যাবিস বা ফাঙ্গাল ইনফেকশনগুলো হচ্ছে। তো এই জায়গাতে আমরা আসলে কিভাবে আগের থেকে প্রিভেন্ট করতে পারি নিজেদেরকে, সেই জায়গাগুলো থেকে আমরা আজকে আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সেটা টপিকটা আমরা রেখেছি গরমে ত্বক ও চুলের সুরক্ষা এবং হাম পরবর্তী করণীয়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা হাম পরবর্তী কি করণীয় বা হাম হলে কি করতে হবে এবং সেই সাথে গরমে আমরা কিভাবে আসলে স্কিন হেলথটাকে ভালো রাখতে পারি, কোন ধরনের ইউভি ক্রিমগুলো ইউজ করতে পারি বা যদি চুল পড়ে যায় সেক্ষেত্রে আসলে কিভাবে সেটাকে প্রোটেক্ট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে জানার জন্য আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডক্টরের সাথে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরলাম, যে একটা হচ্ছে হাম পরবর্তীতে স্কিনের হেলথটাকে কিভাবে আগের অবস্থায় নিয়ে আসা যায়, তখন আমরা কি করব, এবং সেই সাথে গরম ত্বক ও চুলের সুরক্ষা একটু বিশদভাবে আলোচনা করব। গরমে ত্বক ও চুলের সুরক্ষাটা নিয়ে তার আগে হাম পরবর্তীতে এই যে স্কিন হেলথের একটা ড্যামেজ হচ্ছে বা একটা ক্ষতি হচ্ছে, সেই জায়গা থেকে আমরা স্টেপ বাই স্টেপ যদি বলি যে কিভাবে আসলে এটাকে প্রোটেক্ট করবো বা কিভাবে আমরা ট্রিটমেন্ট করে আগের অবস্থায় আনবো। হাম মূলত একটা ভাইরাল ডিজিজ এবং এই ভাইরাসটা এফেক্ট করে মূলত শিশুদেরকে, তবে বড়দের যে হয় না তাও না। রিসেন্টলি দেখা যাচ্ছে 20 ঊর্ধ্ব বয়সের অনেকের মধ্যেই হাম ছড়িয়ে পড়েছে। তো আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন আমার কাছে, যে হামের চিকিৎসার পর পেশেন্ট ভালো হয়ে গেল কিন্তু কিছু স্মৃতি রাখা বলবো, সেটা রেখে গেল, যে গায়ে যে র্যাশ উঠেছিল সেটায় বিভিন্ন ধরনের ছোপ ছোপ বা কোথাও দাগ হয়ে যাওয়া, পিগমেন্টেশন হয়ে যাওয়া, এই জিনিসগুলো হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছুই নাই। বাচ্চাদের নাজুক ত্বক খুব দ্রুতই এক্সফোলিয়েশন হয়, হয়ে মানে হয়ে বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি কোনো ধরনের কিছু লাগাতে হবে কিনা, কারণ মারা কিন্তু এই ব্যাপারটাতে সবচেয়ে উইক জি, থাকে, এটা যদি একটু আমাদের যদি সাথে বলেন। লাগাতে চান আমি বলবো যে খুব মাইল্ড স্টেরয়েড ক্রিমের সাথে বেশি করে লোশন নিয়ে ওইটা আমরা লাগাবো বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে হলে অনেক ধরনের ক্রিম আছে, লোশন আছে, ডিপিগমেন্ট এজেন্ট আছে, সেটা। তবে আসার কথা যে এটা অটোমেটিক্যালি 28 থেকে 32 দিন পর হামের র্যাশের বিন্দুমাত্র চিহ্ন থাকার কথা না। অনেক ধন্যবাদ স্যার। অনেক সময় দেখা যায় গোসলের পানির সাথে অনেক কিছু মিশিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা থাকে বা ভুল জি, ধারণাগুলো থাকে, এই জায়গাটা কি আমাদের কি একটু সতর্ক হতে হবে কিনা, বা আমরা যদি এ ধরনের কোনো কিছু করি তা থেকে আরো বেশি খারাপ অবস্থা হয়ে যাবে কিনা। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মাই দেখা যায় বাচ্চাদের গোসলের সময় স্যাভলন, ডেটল ডাইলুট করে বা অন্য কোনো অ্যান্টিসেপটিক ইউজ করে থাকে। আমার মনে হয় এটা একেবারেই অনুচিত। একে তো বাচ্চাদের ত্বক একেবারেই নাজুক, সামান্য আঘাতে, সামান্য কিছু সংস্পর্শে কন্টাক্ট অ্যালার্জি হয়। অনেকে যেমন আমাদের ছোটোবেলায় দেখতাম নানি দাদিরা নিম পাতা ইউজ করতেন। নিম পাতাটার আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আছে। যদি সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন ত্বকে থাকে সেটায় কাজ করবে। তবে নিম পাতা তো এখন তো আর নিম পাতার যুগ নেই,
অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক ক্রিম পাওয়া যায়, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব সহজেই ইউজ করা যায়। অনেক ধন্যবাদ স্যার। এই এই যে মানে স্কিন হেলথটাকে আমরা যে আগের অবস্থায় ফিরে আসছে, আপনি বলছেন 28 থেকে 32 দিন পর, মানে 1 মান্থ পরে, সেখানে কি আসলে খাবার দাবার কি কোনো কিছু স্পেসিফিক করতে হবে কিনা? অনেক সময় দেখা যায় যে এই ধরনের এগুলোর পরে অনেক সময় বাচ্চাদেরকে মাছ খাওয়া বন্ধ করে দেয়, বা প্রোটিন জাতীয় খাবারগুলোকে মারা কম সাজেস্ট করে, যেহেতু অনেক সময় এটা প্রোপাগান্ডা থাকে। এই জায়গাটা একটু বলেন যদি স্যার। আসলে খাবার দাবারের সাথে এই পিগমেন্টেশন বা হামের যে ক্ষতের দাগের কোনো সম্পর্কই নেই। সব ধরনের কিছু খাওয়া যাবে। অনেকেই জানতে চান যে অ্যালার্জিক কোনো ফুড খাওয়ানো যাবে কিনা। এখন অ্যালার্জিক ফুড তো একটা বিশদ ব্যাপার। অ্যালার্জিক ফুড তো সবার জন্য অ্যালার্জিক ফুড না। যেহেতু হামের পরবর্তীতে বাচ্চা একটু নাজুক দুর্বল হয়ে যায় শারীরিকভাবে, আমার পরামর্শ হবে সব ধরনের খাবার, স্পেশাল যেহেতু এখন গরম চলছে, আমরা একটু তরল জাতীয় খাবার বাচ্চাদেরকে প্রেফার করব। ঢিলাঢালা কাপড় চোপড় পরাবো, উজ্জ্বল রঙের কাপড় চোপড় পরাবো। বেশি গাঢ় রঙের কাপড়ে তাপমাত্রা বেশি শুষে, যার কারণে বাচ্চাকে খেয়াল রাখতে হবে একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। ঠান্ডা মানে এমন না যে কন্টিনিউয়াস 24 আওয়ার্স আমি এসির মধ্যে রেখে দিলাম, সেটাও খেয়াল করতে হবে। আর সব সময় ওয়েদার ফোরকাস্টে এখন যেটা আমরা দেখছি যে হিউমিডিটি অনেক বেশি। হিউমিডিটি বেশি হলে আল্লাহ তাআলা আমাদেরকে ঘাম দিয়েছেন, সোয়েটিং দিয়েছেন, এটা হবে। এটা কিন্তু ইভাপোরেট যখন করে কুলিং মেশিন হিসাবে কাজ করে, আল্লাহর দেয়া কুলিং মেশিন। কিন্তু যখন হিউমিডিটি বেশি থাকবে এই ঘামটা ইভাপোরেশন হবে না, যার কারণে ইউজলেস, এই সোয়েটিং কোনো কাজেই আসবে না। বাচ্চাকে একটু মুছে রাখতে হবে হিউমিডিটি বেশি হলে, নাহলে আবার তার বুকে ঠান্ডা লাগবে, আবার নিউমোনিয়া বা অন্য কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হতে পারে। জটিলতাটা বেশি হতে পারে, যেটা আমরা সবসময় শুনে থাকি যে হাম পরবর্তীতে নিউমোনিয়াটা হতে পারে। স্যার অনেক ধন্যবাদ। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটি সেটা হচ্ছে যে আসলে 28 দিন পরে এমনিতে সেলফ লিমিটিং, এটা আগের অবস্থায় ফেরত আসে, এবং সেক্ষেত্রে তেমন কোনো কিছু লাগানোর আসলে দরকার নেই, এবং সব ধরনের খাবার আমরা খেতে পারবো। যেহেতু এখন স্যার গরমকাল, এবং সবসময় গরমকালে কিন্তু একটা প্রবলেম যেটা হয়, শুরুতেই যারা বাইরে কাজ করেন বা বাসাতেও থাকেন, রান্নাঘরে কাজ করেন বা বাসা বাড়িতে কাজ করেন, সব কিছু মিলিয়ে দেখা যায় যে ত্বকের একটা বিশাল ক্ষতি হয়, কারণ অনেক বেশি মাত্রায় তাপ থাকে এবং বাতাসে। তো এই জায়গা থেকে যদি একটু বলেন যে স্যার কমন কি প্রবলেমগুলো নিয়ে আসে এই সময়টাতে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এই গরমে হসপিটাল আউটডোরগুলোয় আমরা যেটা বেশি পাই যে একনির প্রকোপ, খুব বেশি ব্রণ উঠছে। সবচেয়ে বেশি আমরা পাচ্ছি হচ্ছে ছত্রাকজনিত রোগ, ফাঙ্গাস যেটা বলি, যেমন বডিতে সহজ বাংলায় বলতে গেলে দাউদ, যেটা এমনভাবে এটা ছড়িয়েছে যে খুব সহজেই সংক্রমিত হয় বলে একই ফ্যামিলিতে কারো হলে সবার। স্ক্যাবিস যেটা একটা মাইক্রোস্কোপিক প্যারাসাইট দিয়ে হয়, সহজ বাংলায় যেটাকে বলা হয় পাঁচরা, ছোটোবেলায় শুনতাম পাঁচরা রোগ। সেই পাঁচরা রোগ কিন্তু এখন সহজ পাঁচরা রোগ নাই যে অ্যান্টিহিস্টামিন খেলাম, চুলকানির ওষুধ খেলাম, কমে গেল। এটা অনেক ওষুধই কাজ করছে না। এবং আরেকটা ভয়াবহ ব্যাপার হলো, আমরা যতই বলি যে এইভাবে ওষুধ লাগাবেন, এইভাবে খাবেন, পেশেন্টকে হয়তো আমরা বুঝাতে অক্ষম, অনেক চেষ্টা করেও এটা পারা যাচ্ছে না। ইভেন আমরা সিল তৈরি করে নিয়েছি কী নিয়মে করতে হবে। এটা না করার কারণে ঘরে ঘরে আমি বলবো যে স্ক্যাবিস এবং টিনিয়া কর্পোরিস বা দাউদটা অনেকটা নীরব মহামারী আপনি বলতে পারেন, যে সবার বাসায় আছে। যেহেতু আমাদের সোসাইটিতে ইচিংটা ভালোভাবে গ্রহণ করে না, ভাবে যে খারাপ কোনো ধরনের পচা রোগ হয়েছে, কেউ কাউকে জানাচ্ছে না। যখন চিকিৎসকের শরণাপন্ন হয় তখন পানি অনেক দূর গড়ায়, অর্থাৎ আমাদের অনেক বেগ পেতে হয় পেশেন্টের রোগ নির্ণয়ে, পাশাপাশি রোগের সম্পূর্ণ ভালো করাটা। অনেক ধন্যবাদ স্যার। এই যে স্ক্যাবিসটা হচ্ছে, এটা সাধারণত স্যার কি গরমই হয়, নাকি এটা কি বা মানে ছোঁয়াছুঁই কিনা বা একজন একটা সময় আমরা দেখতাম যে স্ক্যাবিসের প্রকোপ শীতকালে খুব বেশি হয়, প্যারাসাইটটা শীতকালে খুব শক্তি অর্জন করে। এখন দেখা যাচ্ছে দ্য হোল ইয়ার, সমস্ত বছর জুড়ে স্ক্যাবিসটা হচ্ছে। ওই যে বললাম সাংঘাতিক কন্টাজিয়াস, মানে আপনি ধরেন একটা দরজার নব ঘোরালেন, ওইখানে 2-3 জন স্ক্যাবিসের পেশেন্ট হাত মুচড়িয়ে নব খুলে ঢুকলো, সেখানে থেকেও আপনার আসতে পারে। অর্থাৎ হাত ধোয়ার অভ্যাসটা আমাদের বেশি করতে হবে। এই গরমে প্রচুর স্ক্যাবিস রোগ দেখতে পাচ্ছি আমরা। স্ক্যাবিসের একটা টিপিক্যাল ফিচার আছে যে চুলকানি তো অনেক ধরনের হতে পারে। এটাকে বলে সার্কেল অফ হেব্রা। হেব্রা একজন জিউস সায়েন্টিস্ট, উনি প্রথম আবিষ্কার করলেন নির্দিষ্ট প্যাটার্ন ছাড়া ইচিংটা হয় না। যেমন আঙুলের ফাঁকে, কবজিতে, কনুইয়ের ভাঁজে, বগলে, নিপলে, আম্বিলিকাস বা নাভিতে এবং জেনিটালিয়া, এই সার্কেলে জিনিসটা ঘটে, যার কারণে ডায়াগনোসিস করা একটু সহজ আছে ক্লিনিক্যালি।
পাশাপাশি তারা এমন ধরনের ওষুধপত্র সুপার পোটেন্ট স্টেরয়েড বা অন্য ধরনের ক্রিম লাগিয়ে আসে, যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, যার কারণে আমাদের একটু বুঝতে সমস্যা হয়। এখন ক্লিনিক্যালি ছাড়া যদি আপনি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে চান, আমরা চেম্বারে যেটা করি ডার্মোস্কোপ, একটা স্পেশালাইজড মাইক্রোস্কোপ আপনি বলতে পারেন। আমরা যদি স্কেবিসের থাকে আপনার একটা স্ট্রেট লাইনে ওরা এপিডার্মিসে টানেল খনন করে এবং ইচিংটা খুব প্লেজেন্ট, খুব মজা লাগবে। যতক্ষণ না উজিং হয় ততক্ষণ দেখবেন ইচিং বন্ধ হচ্ছে না। স্পেশালি এটাকে বলে মেডিকেলের ভাষায় নকটার্নাল ইচিং, অর্থাৎ রাতে ইচিংটা যখন আপনি ঘুমাতে যাবেন তখন। তো ওই টানেলের উপর যদি আমরা ধরি ডার্মোস্কোপটা, দেখা যায় যে অনেকটা আপনার কচ্ছপের মতো, মাইক্রোস্কোপিক কচ্ছপের মতো খুব ধীরে ধীরে আগাচ্ছে আর টানেল খুঁড়ছে, আগাচ্ছে আর টানেল খুঁড়ছে। ওই টানেলের ভিতরেই তারা ডিম দেয়, ওইখান থেকেই তাদের বেবি হয় এবং মেলামেশার পরপরই পুরুষ স্ক্যাবিস মাইটটা মারা যায়, শুধু ফিমেলটাই ডিভাস্টেটিং লিশনগুলা তৈরি করে। সঠিক যত্ন না নিলে যখন এটা সুপারহেডেড ইনফেকশন হয় তখন ভয়াবহ অবস্থা নেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রাম অঞ্চলে বা কোয়াক ডাক্তারের চিকিৎসার শিকারে যেটা হয় যে স্ক্যাবিস, ইনফেক্টেড স্ক্যাবিস আমরা বলি, পুজের জন্য কোনো ওষুধ না দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল না করে প্রথমেই স্ক্যাবিসের অ্যান্টিস্ক্যাবিস লোশন দেওয়া হয়। আপনি জানেন পারমেথ্রিন, স্পাইনোসা, নতুন নতুন অনেক লোশন আছে, যার কারণে ওটা দ্বিগুণ হারে আরও কঠিন অবস্থার দিকে পেশেন্টকে নিয়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার, ছোট বাচ্চা যারা 10-12 বছর পর্যন্ত বয়সে, তাদের স্ক্যাবিস মাইটের ইনফেকশন যদি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটার সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে কিডনির প্রদাহ হতে পারে। গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডক্টর মলি আপনি জানেন, সেটা থেকে কিডনির অনেক জটিলতা, বাচ্চাদের পেশাব বন্ধ হয়ে যেতে পারে। ইভেন সঠিক সময় চিকিৎসা না নিলে টার্মিনাল স্টেজে অ্যাকিউট রেনাল শাটডাউনও হতে পারে। স্যার, আপনি যেটা বললেন যে অ্যাঙ্গুলার এই জায়গাটাতে হচ্ছে এই এই পোর্শনগুলো, তো সেক্ষেত্রে হচ্ছে স্ক্যাবিসটা কি ডক্টরের কাছে যাওয়ার আগে রোগী কি কোনোভাবে বুঝতে পারবে, বা আসলে কোন জিনিসটাকে সে আইডেন্টিফাই করবে এবং মনে করবে যে না, আমার এখন আসলে ডক্টরের কাছে যেতে হবে? 1 নম্বর হচ্ছে রাতে চুলকানিটা খুব বেশি বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে ভাঁজগুলায়, বডি ফোল্ডে, যেমন আঙুলের ফাঁকে, কবজির ভাঁজে, তারপর কনুয়ের ভাঁজে, এইসব জায়গায় হবে। এবং ট্রেডিশনাল ওষুধপত্র খেয়ে বা মলম লাগিয়ে যখন কাজ করছে না তখনই বুঝবে এটা ইচিং। সবচেয়ে ভালো ব্যাপার, এটার প্রচার এখন এত বেশি হয়েছে, স্পেশালি আমরা সবসময় চেম্বারে, তারপর সরকারি হসপিটালগুলায় পেশেন্টকে কাউন্সেলিং করি, যার কারণে ঢাকা শহরে বা আরবান এরিয়ায় এখন স্ক্যাবিসের ইচিং কেমন হয় এটা সবাই জেনে গেছে। যার কারণে নিজের হলেও ভালো হয়ে গেল, ফ্রেন্ডকে পাঠালো, আত্মীয় স্বজন পরিবারকে পাঠালো, খুব সহজেই এটা চিহ্নিত করা যায়। অনেক ধন্যবাদ স্যার। এখন স্যার, একটু আপনি যেটা ট্রিটমেন্টের কথা বললেন যে এই পারমেথ্রিন বা এই ধরনের ওষুধগুলোতে আরও বাড়িয়ে দিচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে শুরুতে আমরা কী ধরনের ওষুধগুলো দিই যেটাতে আপনার মনে হয় যে না এটা রিমিটিং হয়, এবং কতদিনে আসলে এটা ভালো হয়? এটা অনেকের প্রশ্ন থাকে, কারণ দেখা যায় কিন্তু রাতের বেলা যখন এই চুলকানিটা অনেক মানুষ আপসেট হয়ে যায় যে কতদিন আসলে এরকম থাকবে। তো যদি সঠিক ট্রিটমেন্টটা নেই সেটা কি হতে পারে এবং কতদিনে আসলে এটা ভালো হতে পারে? একটা অ্যান্টিহিস্টামিন লাগবে। অ্যান্টিহিস্টামিন পেশেন্ট একটু ভালো হওয়ার পর ছেড়ে দেয়, আমরা হয়তো লিখি 1 মাস। অনেকে আমাকে কোশ্চেন করেন, ডাক্তার সাহেব আপনি 1 মাস কেন দিলেন? আসলে জিনিসটা হয়, স্ক্যাবিস মাইট অ্যান্টি স্ক্যাবিস ট্রিটমেন্টে যখন মরে যায় তাদের দেহ অবশেষ যেটা, ওটা তো বারিড হয়ে যায় বডির চামড়ার সাথে। এইটা একটা ভালো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, যেটা ডক্টর মলি আপনি জানেন, ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, যার কারণে স্ক্যাবিসের লিশন কিন্তু চলে যায়, দাগও চলে যেতে থাকে, কিন্তু ইচিংটা আর কমে না। ডেড বডিটা রয়ে যাওয়ার কারণে এক্স্যাক্টলি আমরা ইউজুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যেটা পারমেথ্রিন ক্রিম আছে, লোশন আছে, এইটা ইন্টেন্সিটি, কাজের ইন্টেন্সিটি বাড়ানোর জন্য এটার সাথে ক্রোটামিটন, যেটা চুলকানি কমায়, এই ধরনের লোশন 1 বছর থেকে 6 মাসের বয়সের বাচ্চা থেকে অ্যাডাল্ট বা এল্ডারলি পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা ব্যবহার করে থাকি। এটা একটা নির্দিষ্ট মাত্রায়, যেমন একটা বোতল দিয়ে আমরা পেশেন্টকে যদি বলি 1 বোতলের পুরোটা সম্পূর্ণ শরীরে লাগাবেন, 7 দিন পর আবার রিপিট করবেন চুলকানি না থাকলেও।
বেশিরভাগ পেশেন্ট এত কিছু বলার পরেও যেই ভুলটা করে, হয়তো আমাদের বোঝানোর অক্ষমতা, তারা করে কি এসে বলে যে কিছুটা কমছিল, কমে আবার বেড়ে গেছে। এখন যখনই জিজ্ঞেস করি যে ব্যবহার করার পর আপনার বোতলে কি কিছু ওষুধ থেকে গেছিলো, তখন বলে যে হ্যাঁ কিছুটা তো রেখে দিছিলাম। আর যদি কখনো বেশিরভাগ পেশেন্টকে আমরা বলি যে পুরো লাগাইয়াছিলেন, তাহলে বলে যে হ্যাঁ পুরো শরীরে লাগাই ফেলছি, একটুও বাদ রাখিনি। আসলে 30 গ্রামের ক্রিমটা পুরো শরীরে, গলা থেকে পায়ের তলা। ইন্টারেস্টিং হচ্ছে এই স্ক্যাবিস কিন্তু অ্যাডাল্টে গলা থেকে পায়ের তলা পর্যন্ত, বেবিদের কিন্তু ফেসে হয়। এটা তাদের সেবাসিয়াস গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ থাকার কারণে মুখে হতে পারে, কানে হতে পারে, যার কারণে বেবিদের অনেকে গলা থেকে পায়ের তলা পর্যন্ত লাগানোর কারণে মুখটা স্পেয়ার থাকায় ওইখান থেকে আবার রিইনফেকশন হচ্ছে সম্পূর্ণ শরীরে। ওকে, তার মানে যে এখানে আসলে মেডিসিনের চেয়ে বেশি মেডিসিন অ্যাপ্লাই করার প্রসিডিউরটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোথায় আমাদের অ্যাপ্লাই করতে হবে। স্যার, আমরা যেহেতু এই গরমে আরেকটা খুব কমন প্রবলেমে মানে মেয়েরা ফেস করে, সেটা হচ্ছে যে দেখা যায় তাদের অনেক অ্যাকনির মতো হয়, যেটা পিম্পল আমরা বলি, ব্রনের মতো। এই সমস্যাটা দেখা যায় অনেকের গরমকালে অতিরিক্ত বেশি বেড়ে যায়, যাদের তৈলাক্ত স্কিন। তাদেরকে স্যার প্রিভেন্টিভ মেজার হিসেবে আগে থেকে কি করতে পারে? আর যদি হয়েই যায়, যেটা যে বেশি আকারে হয় অ্যাকনি ভালগারিসের মতো, যেটা অতিরিক্ত বেশি, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা আসলে কিভাবে নিতে পারি? আসলে একনির তো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজটাই, টিনেজারদের ডিজিজ। তারপরেও বিভিন্ন ধরনের একনি হয়। আপনি জানেন 30-35 হয়ে গেছে ভদ্রমহিলার একনি হচ্ছে। একনি ডিটারজেনিকা বলি। একনির পেশেন্ট সবসময় মনে করে যে আমি বারবার সাবান দিয়ে মুখ ধুবো, আমার একনি চলে যাবে। এটা ভুল, বরঞ্চ অ্যাগ্রাভেট করে। একনি কসমেটিকা, যেমন মেকআপ অনেকে প্রফেশনের কাজেও ইউজ করতে হয়, এটা ভালোভাবে ক্লিন না করলেও পোর ক্লগ করে এক ধরনের একনি হয়। আর গরম বা হিউমিড কন্ডিশনে আপনি ট্রেডিশনাল সারা বছর ধরে যেই ধরনের শীতে এক ধরনের ময়েশ্চারাইজার লাগাচ্ছেন, গরমে কিন্তু সেটা কাজ করবে না। আপনার জেল বেসড কোনো ময়েশ্চারাইজার যেখানে বা ওয়েনমেন্ট টাইপের কিছু, যেটায় যার যেমন প্রয়োজন। ড্রাই স্কিন হলে জেল বেসড ময়েশ্চারাইজার। অনেকে বলে গরমে আবার কিসের ময়েশ্চারাইজার দিব, অটো ময়েশ্চারাইজার। আসলে এটা লাগবে। সানস্ক্রিন কিন্তু একনি খুব অ্যাগ্রাভেট করে, খুব বেশি বাড়ায়। ছোট বড় সবারই এখন সানস্ক্রিন পাওয়া যায়। এটার চিকিৎসকের পরামর্শ নিয়ে একনির পেশেন্টেরও সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং একনির জন্য যেসব ক্রিম আমরা দেই, যেমন অ্যাডাপেলিন, ইরাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, ক্লাসকন, এই ধরনের ক্রিমে একনির প্রকোপটা মুখে কমিয়ে দেয়, কিন্তু হাইপার পিগমেন্টেশন হয়, যার কারণে এইটা নিয়ে রোদে গেলে আরও বেশি হাইপার পিগমেন্টেশন হয়। গ্র্যাজুয়ালি সেটা চলে যায়। আর একান্ত যাদের না যায় বা একটু দেরি হয় চিকিৎসা শুরু করতে, আপনি জানেন তাদের ব্রণের গর্ত হয়ে যায়, স্কার হয়ে যায়। এমনকি অনেকের এই অতিরিক্ত স্কারের কারণে বিয়ে শাদী হচ্ছে না, বিলম্বিত হচ্ছে বিয়ে শাদী, এবং এমন কালো দাগ পড়ে, অনেকগুলো কালো দাগ একসাথে মিশে মনে হয় যে মেয়েটার মেস্তা হয়েছে, অথচ তার জেনেটিক্যালি সে ব্লেজ, তার গোষ্ঠীতে কারো মেস্তা নেই বা একনির প্রকোপ নেই। অতএব একনিকে গুরুত্ব দিয়ে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, শরণাপন্ন হতে হবে। এবং ফুড হ্যাবিট সবচেয়ে ভয়াবহ ব্যাপার, যেটা আমাদের ফাস্টফুড কালচার একনির প্রকোপ অনেক বাড়িয়ে দিয়েছে। একনির পিছনে হরমোনাল ইস্যু আছে। আপনি জানেন যারা ফাস্টফুড খায় ওয়েট গেইন করে, আলট্রাসোনোগ্রাফি করলেই আমরা দেখি পলিসিস্টিক ওভারি থাকে। হ্যাঁ, এটা কি স্যার একনির একটা বড় কারণ হতে পারে কিনা? বা এটা হলে কি আমরা অনেক সময় শুনেছি যে ফেসের একটা নির্দিষ্ট পোরশনে একনিটা হচ্ছে, সেটা কি আসলে সঠিক কিনা স্যার? এইটা অনেকটা সঠিক আমি বলবো। কিছু একনি হয় যেমন প্রিমেনস্ট্রুয়াল ফ্লেয়ার, অর্থাৎ পিরিয়ড যখন বাচ্চাটা শুরু হবে তখন দেখা যায় যে একনি হচ্ছে, পিরিয়ড শেষ হওয়ার পর আস্তে আস্তে চলে যাচ্ছে। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হরমোন মারাত্মক ইমব্যালেন্স হয়, যার কারণে ফাস্টফুড থেকে একটু দূরে সরে থাকতে হবে। এছাড়া হরমোনাল কিছু পিল আমরা দেই অথবা গাইনোকোলজিস্টরা দেয়। আর মুখের যেই ক্ষত, সেটার খুবই সহজ সমাধান আছে। সবচেয়ে বেশি আসে আমাদের যে একটি ব্রণের গর্ত, যে কিছুতেই যাচ্ছে না, এক ধরনের জেল বা ক্রিম আছে, ওইটায় অনেক সময় লেগে যায়, অনেকের আবার কাজও করে না, সিলিকন জেল আমরা বলি। তো একনির গর্তের জন্য সবচেয়ে কম পয়সায় কম খরচে আমরা কেমিক্যাল পিল করি, যেটা আপনি জানেন 70% TCA ক্রস বলে, CROSS। এই ক্রসটা কিন্তু কেটে দেওয়া না, এটা হচ্ছে কেমিক্যাল
রিপেয়ার অফ স্কিন অ্যান্ড সফট টিস্যু, অর্থাৎ একটা কেমিক্যাল 70% আমি যদি টুথপিক দিয়েও গর্তগুলায় লাগিয়ে দিই প্রপার প্রিকশন মেনটেন করে, ওটা প্রথম অবস্থায় প্রোটিন ডিন্যাচারেশন হবে। আপনি জানেন ফেসের কিন্তু প্রোটিনটা বেশি, সেইটা গলে যাবে, যার কারণে মনে হবে একটু বড় হয়েছে, আসলে বড় হয় না, ওইটা একটু ছড়িয়ে যায় কিন্তু উপরের দিকে উঠে আসে। এরকম মাসে মাসে কয়েকটা সেশন করলে অনেক ভালো ফল পাওয়া যায়। এছাড়া ইনজেক্টেবল অনেক কিছু আমরা ইউজ করি। ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার করতে পারেন, টার্গেটেড কার্বন ডাই অক্সাইড লেজার করতে পারেন, ক্রায়োথেরাপি করতে পারেন, অনেক ধরনের করতে পারেন। স্কিন বুস্টার একটা, যে হাইলোরেনিক অ্যাসিড ড্যামেজ হয়েছে বা প্রোটিনটা ঠিকমতো আসছে না, ওরকম আমরা ফিলার ইউজ করতে পারি। এই ধরনের কাজের মাধ্যমে আসলে একনির গর্ত বা ব্রণের গর্ত কোনো এই সমস্যা না। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট গুলো দিয়ে আসলে আমরা কিন্তু এটাকে সলভ করতে পারছি। এক্স্যাক্টলি, আর আরেকটা 100% দেখা যায় solve কি যে মানে এখন দেখা যায় যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই আসলে আমরা নানা ধরনের লুক্রেটিভ অ্যাড দেখি, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক সস্তায় আমরা কিছু প্রোডাক্ট কিনছি এবং খুবই ওয়াইডলি ইউজ হচ্ছে। তো এটার কি কোনো ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে কিনা, এটার ব্যাপারে আপনার স্যার মতামত কি? অবশ্যই অবশ্যই। আসলে আপনি দেখেন শীতের দেশের বা উন্নত দেশগুলোর লোকজন প্রায় সানবাথ করে। ছোটবেলায় শুনতাম যে সানবাথ করে, আসলেই তাই। আর আমাদের হচ্ছে সান থেকে বাঁচারও। আল্লাহ তাআলা যাকে যেই রং দেননি, আমরা চেষ্টা করি আরেকটু কয়েক শেড উন্নত করার। ওরা করে ডার্ক হওয়ার জন্য, আমরা করি ফেয়ার হওয়ার জন্য। ফেয়ার হওয়ার মানে আপনার যদি একটা হেলদি স্কিন থাকে, স্কিন টোন ভালো থাকে, আপনি দেখতে অনেক ভালো লাগবে মাশাআল্লাহ। কিন্তু এটা একদম ফর্সা করে ফেলবো, ফর্সা করা সম্ভব এইটা আইনসঙ্গতভাবে না। কিছু পেশেন্ট আপনি দেখবেন যে সুপার পোটেন্ট স্টেরয়েড, অতিমাত্রায় হাইড্রোকুইনন অবশ্যই ত্বক ফর্সাকারী, কিন্তু এটার সুদূর প্রসারী ইফেক্ট, অতিরিক্ত মার্কারি থাকার কারণে কন্টাক্ট অ্যালার্জি হয়। পরবর্তীতে হাইড্রোকুইনন ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আবার ডার্ক হচ্ছে। কিছু কিছু মানুষের দেখবেন যে ভেইন, সুপারফিশিয়াল ভেইনগুলো, সবুজ ভেইন দেখা যাচ্ছে, খুব ফেয়ার, কিন্তু রক টক সবই ভেসে উঠছে, টাচ করা যায় না তাদের স্কিনে, রান্না করতে পারে না, চুলার কাছে যেতে পারে না, যত শক্তিশালী সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার দেয় ওইটা কামব্যাক করানো খুব কঠিন হয়ে যায়। এবং এই অ্যালার্জিটা শুধু যে মুখে থাকে তা না, আস্তে আস্তে সমস্ত বডিতে ছড়ায় এবং স্কিন ক্যান্সারের জন্য ফেসটাকে মানে প্রন টু স্কিন ক্যান্সার, মানে এনভায়রনমেন্টটা তৈরি করে ওখানে। তার মানে স্যার এই ধরনের বিষয়গুলো থেকে আসলে নিজেদেরকে একটু প্রতিহত রেখে ডক্টরের শরণাপন্ন হয়ে আসলে অবশ্যই অবশ্যই মুখটাকে সবসময় প্রত্যেক মানুষের গুরুত্ব দেওয়া উচিত। একটা মোবাইলের কি ডিসপ্লেটা দেখে আমরা ভাবি যে এটা একটা ভালো মোবাইল, ফেসটা দেখে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু করা যায়, ফেস দিয়ে অনেক কিছু করা যায়। এখন নিজের ভালোটা নিজে না বুঝে যত্রতত্র অন্যদের কথা শুনে হাইপোটেন্ট স্টেরয়েড, অতিমাত্রায় 10% হাইড্রোকুইনন দেওয়া ক্রিম, এগুলো ব্যবহার করলে এটার ইফেক্ট সুদূর প্রসারী, সারাটা জীবন সামাজিক, পারিবারিক, ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হতে হয়। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? ওকে ওকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আমি, আমার ওয়াইফের বয়স হলো 35 বছর, ওর নাম হলো আশাহুন নাহার। ওর মুখে প্রতি মাসে 3 বার করে ব্রণ বের হয়। এটা কারণ জানতে চাচ্ছি আর কি, আর প্রতিকারটা কি করলে ভালো হবে? স্যারের কোনো প্রশ্ন আছে কিনা? না এটাতে বয়স কত হবে পেশেন্টের? বয়স 36। 36। এমনি কন্ট্রাসেপটিভ পিল খান কি না উনি? না 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 কোনো ধরনের ওষুধ খান? না, এমনিতে ওষুধ খাওয়ান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি 36-এ ব্রণ ওঠাটা আনলাইকলি, যেহেতু এটাকে বারবার বলা হচ্ছে টিনেজার যাদের, তাদের ডিজিজ। এই ব্রণটার পিছনে নেপথ্যে কারণটা অনুসন্ধান করতে হবে। সেটা হতে পারে ওনার কোনো কসমেটিক্সে অথবা ওনার মুখ ধোয়ার ব্যাপারে কোনো গাফলতি থাকতে পারে, যেটা ওনার দরকার সেটা উনি করছেন না, অতিরিক্ত ডিটারজেন্ট সমৃদ্ধ ফেস ওয়াশ ইউজ করছেন, এই ধরনের হতে পারে। অনেক সময় শুধু ড্যান্ড্রাফের জন্য ফেসে একনি হতে পারে।
আর মুখ ধোয়াটা বারবার না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে মুখ ওয়াশ করলে ভালো। হরমোনাল ইস্যু এবং থাকতে পারে, মুখ যেই ওয়াশের কথাটা সময় স্যার কিছু ফেস ওয়াশও থাকে যেটা আপনার অ্যাকনিটাকে প্রিভেন্ট করে সাধারণত। এক্স্যাক্টলি। তারপর আমরা বলি মিসেলার ওয়াটার ইউজ করতে একনি প্রন স্কিনে, যে আপনার মেকআপ ইউজ করতে হচ্ছে, এটা মেকআপ ক্লিন করার পর মিসেলার ওয়াটার কয়েক ফোঁটা নিয়ে এটা ডিপ ক্লিনজিং করে। আপনি ম্যাসেজ করলে কটনে দেখবেন যে হিউজ ডাস্ট মেকআপ উঠে আসছে, তারপর আবার দিলে ময়েশ্চারাইজারের কাজ করে। আর যদি কোনো হরমোনাল ইস্যু ওনার না থাকে, যেমন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বা থাইরয়েডের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে অ্যাডাপেলিন জাতীয় ক্রিম শুধু একনির উপর ব্যবহার করে দেখতে পারেন। মেকআপ নিলে অবশ্যই সঠিক মাত্রায় সঠিক নিয়মে মেকআপ নিতে হবে, ক্লিন করতে হবে, অবশ্যই সানব্লক ইউজ করতে হবে, ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আর এই গরমে অবশ্যই পানির পরিমাণ, তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার আমরা আজকে এই বিষয়টিতে একটা গুরুত্বপূর্ণ পার্টও রেখেছিলাম, সেটা হচ্ছে চুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা দেখা যায় যে পড়ে গেলে কিন্তু মানুষ অনেক বেশি আপসেট এবং ডিপ্রেশনেও ভুগে। তো চুলের এই সময়টাতে ফলটা, হেয়ার ফলটা বেশি হয়, সেটাকে আমরা প্রিভেন্ট করব কিভাবে, বা কোনো ধরনের কোনো ভিটামিনের এখানে ভূমিকা আছে কিনা, বিশেষ করে আমরা অনেক সময় বায়োটিন খেয়ে থাকি এবং পিআরপির আমরা অনেক টার্মটা শুনে থাকি, প্লাজমা রিচ প্রোটিন, যেটা দিয়ে আমরা আসলে অনেক সময় এটাকে রিজুভেনেট করতে পারি। তো এই ব্যাপারটি আসলে কতটুকু সাকসেসফুলি করতে পারি, বা আমরা আসলে এই যে ভিটামিন নিচ্ছি সেটা কতটুকু কাজ করে, সেটা আমরা জানবো। তার আগে স্যার একটা ছোট বিরতি নিয়ে আসছি, বিরতির পরে এসে আমরা চুলের এই বিষয়টি আপনার সাথে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে এই পর্যায়ে সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসে আমরা চুলের অনেক কিছু নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সাথেই থাকবেন, আসছে একটা ছোট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম ত্বক ও চুলের সুরক্ষা নিয়ে এই গরম, এবং সেই সাথে হাম পরবর্তী কী করণীয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি। চুলের এই জায়গাটিতে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের, দেখা যায় বাহ্যিক অঙ্গের, এবং দেখা যাচ্ছে যে যখন চুলটা ফল করে মানুষের কিন্তু কনফিডেন্স এবং অনেক কিছু কিন্তু নষ্ট হয়, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো এই জায়গা থেকে স্যার যদি বলেন যে অনেক সময় দেখা যায় গরমেই অনেকের বেশি চুল পড়ে, এখানে আমরা প্রিভেন্টিভল মেজার হিসেবে কি করতে পারি? আচ্ছা, সামারে যে জিনিসটা হয়, আমাদের তো হট হিউমিড ওয়েদার, ক্লাইমেটটা সামারে, যার কারণে স্ক্যাল্পে মূলত যেই রোগগুলো হয় ওটার জন্য চুল বেশি পড়ে। ডেফিসিয়েন্সির কারণেও পড়তে পারে, কিন্তু সামারে আমি খেয়াল করেছি যে স্ক্যাল্পে বিভিন্ন ধরনের বাম্পস হয়, ব্রণের মতো গোটা উঠে, কারো স্ক্যাল্পে এক ধরনের ভেজা খুশকি। আবার কিছু রোগ আছে যেমন সেবোরিক ডার্মাটাইটিস, আপনি জানেন, সেবাসিয়াস গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়, এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। সোরিয়াসিস, স্ক্যাল্প সোরিয়াসিস যাদের আছে, কন্ট্যাক্ট অ্যালার্জি, মাথা ঠান্ডা রাখার জন্য গরমেও অনেকে অনেক ধরনের তেল ইউজ করে থাকেন, এগুলার কারণে লামস, বাম্পস, ইনফেকশন, তারপর টিনিয়া ক্যাপিটিস, বাচ্চাদের যে মাথায় এক ধরনের ফাঙ্গাস হয়, সবই কিন্তু ঘটে বেশিরভাগ এই সামারে, যার কারণে হেয়ার ফলের পরিমাণটা বাড়ে। আরেকটা জিনিস হতে পারে, যেমন আমাদের ডায়েট হ্যাবিটটা সামারে হয়তো একটু অল্টার্ড হয়। শীতে যেমন আমরা প্রচুর শাক সবজি এগুলো কম বেশি সবাই খায়, সামারে অনেকটা হয়তো কমে যায়। আমাদের জাতিগত ঝোঁক একটা আছে, মাছ মাংসের প্রতি ঝোঁক আছে, ফাস্ট ফুড কালচার তো বললামই। এসব নানা কারণে যারা স্ক্যাল্পটা, মাথার চুলটা পরিষ্কার না করে স্ক্যাল্প পরিষ্কার করার দিকে নজর দিতে হবে। এটার জন্য একটা ভালো সেরাম বা অ্যাপ্রোপ্রিয়েট একটা মেডিসিন লোশন বা ক্রিম লাগবে। পাশাপাশি সাধারণ শ্যাম্পুর পাশাপাশি কিছু ট্রিটমেন্ট শ্যাম্পু ইউজ করতে হবে। এর মধ্যে ক্লারিফাইং শ্যাম্পু একটা আছে, আপনি জানেন, যেটা ডিপ ক্লিন করে, সপ্তাহে 1-2 দিন সেটা ইউজ করতে হবে। সেটা চুলের গোড়ার একদম ভিতর থেকে ময়লাটাকে সরিয়ে দেয়। এবং আমরা যারা সব সময় বাইরে যাচ্ছি, কর্মপরিবেশ, অফিসের পরিবেশ যেরকম থাকে, সেটার জন্য ডেইলি শ্যাম্পু করতে হতে পারে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে। একটা সাধারণ ধারণা যে প্রতিদিন শ্যাম্পু করে আমার চুল পড়ছে, আসলে খুব নিম্নমানের শ্যাম্পু ছাড়া সাধারণ মধ্যম মানের শ্যাম্পুতে চুল পড়ার কথা না। আমাদের সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমাদের মেয়েদের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি। আপনি দেখবেন হিমোগ্লোবিন দেখাচ্ছে একরকম, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি একরকম। ডেফিসিয়েন্সি বিষয়টি আসবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আমরা আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আসছি।
হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিবার আম্মু। আমার মেয়ে আরিবার বয়স হচ্ছে 8 বছর। ওর স্কিনের মধ্যে সমস্যা হচ্ছে যে কোনো কিছু যদি একটু ক্ষত হয়, যেমন একটু নখ লাগলো বা একটু মশা কামড় দিল, একটু চুলকালো, তখন সেই জায়গাটা যে ক্ষত হয়ে যায় সেটা শুকায় না এবং সেটা আস্তে আস্তে বড় হয়, অনেক সময় লাগে সেটা শুকাতে। এটা কি জন্য হতে পারে এবং এর জন্য আমি কি করতে পারি? এটা ধন্যবাদ। কত বছর বয়স থেকে হচ্ছে? এটা ওর 4-5 বছর পর থেকেই খেয়াল করেছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেই জিনিসটা হিস্ট্রি শুনে মনে হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, যাদের খুব সহজেই অ্যালার্জি হয়, হাউস মাইটের জন্য হতে পারে, কোনো ডাস্টে হতে পারে, সিনথেটিক কাপড়ে হতে পারে, মসকিটো থেকে কি হতে পারে, বাইটে হতে পারে, ইনসেক্ট বাইটে হতে পারে, ফুড থেকে তো অবশ্যই হতে পারে। এখন 8 বছরের বেবি, আপনি তো বলতে পারবেন না যে ওকে দুধ খাওয়ানো যাবে না। যতটা সম্ভব রয়ে শয়ে খাওয়াতে হবে যদি দুধে অ্যালার্জি থাকে। এই সব কিছুই আমি ক্লিনিক্যালি বলছি। এটার যাচাই করার উপায়ও আছে যে কোন জিনিসগুলায় ওর অ্যালার্জি। হয়তো যেই বিছানায় শুচ্ছে সেটা ক্লিন করার পরেও কিছু ডাস্ট থেকে যাচ্ছে, সেটা হতে পারে। স্পেশালি পিলো যেটা আমরা ইউজ করি, পিলোর উপর অনেকেই আমরা কোনো টাওয়েল ইউজ করি না, আবার অনেকেই করি। ওর ক্ষেত্রে সুতির টাওয়েল ডেইলি চেঞ্জ করতে হবে, কারণ ভিতরে যেই তুলা, ওই তুলায় হিউজ পরিমাণ এক্সপেরিমেন্টে দেখা গেছে হাউস মাইট থাকে, যেটা থেকেও বডিতে অ্যালার্জি হতে পারে। অতএব যে আপু কোশ্চেনটা করলেন তাকে আমি বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। ফর দ্য টাইম বিং উনি কিটোটিফেন জাতীয় সিরাপ রাতে রাতে খাওয়াতে পারে, এবং বেশি যদি ইচিং হয় ফেসিড এইচসি, ফুসিথেলমিক, অ্যান্টিবায়োটিক জাতীয় এবং মাইল্ড স্টেরয়েড জাতীয় ক্রিম লাগালে অনেকটা আরাম পাবে। তবে সর্বশেষ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতেই হবে ওনাকে। অনেক ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, আপনি বলছিলেন যে মেয়েদের স্বভাবগতভাবে কিছু ধরনের ডেফিসিয়েন্সি থাকে, যেমন অনেক সময় দেখা যায় যখন প্রোফাইলিং করা হয় দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে, এবং সবসময় দেখা যায় হিমোগ্লোবিন কিছুটা কম থাকে। তো এগুলো কি চুল পড়ার কারণ হতে পারে কিনা? একটা বড় কারণ বায়োটিন না করে, বায়োটিনের দিকে না ঝুঁকে। আসলে বায়োটিনের নিড বডিতে খুবই অল্প। আমরা দেখি যে 1000 থেকে 5000, 10,000, 20,000 বায়োটিন এখন মার্কেটে আসছে, অবশ্যই ক্রেতার চাহিদার কারণে। জেনে না জেনে অনেকে খাচ্ছে। ধরেন ডক্টর মল্লি যে আমি 10,000 বায়োটিন ডেলি খাই যে আমার চুল, আমার ত্বক, আমার নেল ভালো থাকবে। এটা আসলে কোনো কাজেই লাগবে না। আমার মাত্রা যেটা, ওটা অল্প পরিমাণ, অতটুকু ফিল আপ করার পর ওইটা কিন্তু রিজার্ভ থাকবে না, ব্যাংকের মতো থাকবে না যে আপনাকে হেল্প করবে। অর্থাৎ আপনি ওইখানে হয়তো 1000 মাইক্রোগ্রাম খেলেই এনাফ। এটা নির্ণয় করবে একজন ডার্মাটোলজিস্ট। আর ভিটামিন ডি তো অবশ্যই চুল পড়ার একটা বড় কারণ। মিজেলসের পরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, যে কোনো ক্রনিক অসুখের পর হতে পারে। আর মেয়েদের তো সানলাইট এক্সপোজার খুব কম, বেশিরভাগ মানুষেরই। আমাদের লাইফস্টাইল ওরকম এসি টু এসি, এসি গাড়িতে যাচ্ছি, হসপিটাল এসি, বাসা এসি, সবই সানলাইট না লাগানোর কারণে আমাদের ভিটামিন ডি, এবং শুধু ভিটামিন ডি খেলে হবে না, সাথে ভিটামিন কে খেলে অ্যাবজর্পশনটা ভালো হবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা তার ফোন নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি দর্শক, হ্যালো দর্শক, আমাদের শুনতে পাচ্ছেন? বাচ্চার পুরো শরীরে অনেক চুলকানি হয়, মতো পুষ্করি অনেক, আর রাতে বেশি চুলকায়। আর চুলকানিটা বেশি পরিমাণ ক্ষতটা পায় না, ক্ষত। আচ্ছা, বাচ্চার বয়স 2 বছর এবং অনেক চুলকায় এবং রাতেও চুলকায়, সেটা বলছেন। ধন্যবাদ। এটা আসলে বাবা মার আছে কিনা চুলকানিটা, তাহলে কনফার্ম করতে পারবো আমরা। স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো 2 বছরের বাচ্চা যেহেতু, পারমিথ্রিন ক্রিমের আমরা বলবো একটা ক্রিমের 6 ভাগের 1 ভাগ ইউজ করতে পারে, গলা থেকে পায়। বাচ্চাদের যেহেতু আগেও বলেছি মুখে হতে পারে, মুখেও লাগাতে পারে। পরের দিন কাপড় চোপড় 1 সপ্তাহ ধুয়ে ফেলবে, 7 দিন পর একদম বিছানার চাদর টাদর সব সহ ধুয়ে ফেলতে হবে। আরেকটা জিনিস মলি, যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে চুলের আমরা পিআরপি শুনি, জিএফসি শুনি, আরও লেটেস্ট কিছু আসছে কিনা।
আসলে আমাদের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে মানুষজন চুলটাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তাদের প্রতি আমার পূর্ণ সমবেদনা। অনেক ক্ষেত্রে খরচ একটু বেশি হয়। পিআরপি আমার দর্শকরা সবাই জানে, জিএফসি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, যে ব্লাড নেবে, সেন্ট্রিফিউজ করবে, একটা অংশ যেটা আমরা মাথার ত্বকে দিব, যেটা রিগ্রোথে হেল্প করবে। রিগ্রোথ মানে একদম চকচকে টাক মাথায় চুল নিয়ে আসবে এমনটা না। যেখানে ফলিকল আছে, ট্রাইকোস্কোপ বসালে আমরা দেখতে পারি সেখানে চুল গজায়। মাসে মাসে একটা করতে হয়, 8 মাস করে বন্ধ করা যায়, 2 বছর পর আবার, বা বছরে 2টা করা যায়। সবচেয়ে আশার আলো যেটা আমরা বলবো, যে কথাটি নিয়ে আপনার সাথে অফলাইনে কথা বলছিলাম, এক্সোজোম, EXOSOME, এটা আসলে কিছুই না, একটা সেলের ভিতরে ইন্ট্রাসেলুলারলি ভেসিকেল, দর্শকদের বোঝার সুবিধার্থে বলতে চাচ্ছি, একটা বুদবুদের মতো থাকে। এই বুদবুদ কন্টেইন করে এমন কিছু জেনেটিক ইনফরমেশন, এরা মেসেঞ্জার, এরা যখন আমরা কালেক্ট করি এই এক্সোজোমটা কিভাবে করা হয়, কানের পিছন থেকে মেশিন দিয়ে নিয়ে একটা অংশ কালচার করে করা হয়। আসার কথা যে এখন বড় বড় পৃথিবীর কোরিয়া, ইউএসের কোম্পানিগুলো এক্সোজোম রেডিমেড করছেন। 2 ধরনের এক্সোজোম হয়, একটা হচ্ছে ফ্রুট থেকে, গ্রিন অ্যাপল, লেবু থেকে, আরেকটা হচ্ছে আম্বিলিক্যাল কর্ড, মা এবং বাচ্চার যে নারীর বন্ধন, ওইখানে ব্লাডটা দিয়ে এক্সোজোম করা হয়। চকচকে টাক মাথায় চুল আনা, যেটা বললাম যে পিআরপি, জিএফসি বা পিআরএফ, প্লাটিলেট রিচ 15 দিয়ে হচ্ছে না, এইখানে চকচকে থাকলেও এক্সোজোম ট্রিটমেন্ট করে আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। এক্সোজোম কিন্তু যে মাথায় শুধু ইউজ করব তা না, মুখে করব, রিজেনারেটিভ মেডিসিন আর কি। যাদের ত্বক কুচকিয়ে গেছে, আগে শুধু বলতাম বোটক্স দাও, ফিলার দাও, এখন তো এক্সোজোম প্রমিজিং একটা ট্রিটমেন্ট। পিগমেন্টেশন আছে, দাগ হয়ে গেছে, অল্প বয়সে বেশি কুচকিয়ে গেছে, তাদের জন্য এক্সোজোম 2 ধরনের, হেয়ারের এক্সোজোম আলাদা, ত্বকেরটা আলাদা। তো এই ক্ষেত্রে আম্বিলিক্যাল কর্ড থেকে যে ব্লাডটা নেওয়া হয়, অনেকের এথিক্যাল ইস্যু তুলেছেন। সেক্ষেত্রে আমি বলবো যে ব্লাড যেমন, যদিও সেটা লাইফ সেভিং, আমরা অন্য মানুষের কাছ থেকে নিলে, আমরা যদি চুলের পরিচর্যায় এটা হয়তো নিতেই পারি। মানে এই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো কিন্তু স্যার অনেকটাই আশার বাণী নিয়ে আসছে এখন এবং আমাদের দেশে প্রেক্ষাপটে। সবচেয়ে আশার কথা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমরা অনেক কম মূল্যে এটা করে খরচ থাকি। দিতে পারছি। স্যার, আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু দুটি বিষয় নিয়ে কথা বলছি, অনেকগুলো ইনফরমেশন দর্শকদেরকে দেওয়া হয়েছে। একদমই যেহেতু শেষ পর্যায়ে আছি স্যার, ত্বক এবং চুলের সুরক্ষায় এই গরমে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ দেন। ডায়েট ঠিক করতে হবে, ফাস্ট ফুড কম খেতে হবে, ওয়েলি জিনিস কম খেতে হবে, সহজ পাচ্য জিনিস খেতে হবে, প্রচুর পানি এবং তরল জাতীয় খাবার খেতে হবে। ভিটামিন ডেফিসিয়েন্সি যদি মনে করে থাকেন, ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন, লেবুর শরবত বা টক জাতীয় শরবত, টক দই, অফিস থেকে গেলেন টক দইয়ের শরবত, এগুলা খেতে পারেন। পর্যাপ্ত ঘুম লাগবে, একটু হালকা কালারের পোশাক পরতে হবে যাতে হিটটা অ্যাবজর্পশন কম হয়, ক্যাপ ইউজ করতে হবে, ছাতা ইউজ করতে হবে, সাথে পানির বোতলটা রাখা উচিত। যেই ঘটনাটা গতবার ঘটেছিল, হিট স্ট্রোকে আমাদের অনেকেই মারা গিয়েছিলেন, বিশেষত প্রবীণ যাদেরকে আমরা অনেকটা অবহেলার দৃষ্টিতেই দেখি, সেই প্রবীণদের ক্ষেত্রে একটু যত্নবান হতে হবে। যে মায়ের রুমে এসিটা চালালাম, বুকে ঠান্ডা লেগে গেল কিনা, মায়ের রুমে এসি বন্ধ করে দিলাম, ফ্যানও বন্ধ, ঠান্ডা লাগার ভয়ে দেখা গেল গরমে ওনার অবস্থা খারাপ হয়ে গেল। তাদের রেগুলার নিয়মিত গোসল করাতে হবে, পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা, লিকুইড খাচ্ছেন কিনা সেটা দেখতে হবে। বাইরে গেলে সম্ভব হলে একজন মানুষ যেন সাথে থাকে, একটা ছাতা থাকে, সাদা কাপড় থাকে, পানির বোতল থাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য, কারণ অনেকগুলো ইনফরমেশন আমরা নিয়েছি এবং সেই সাথে ত্বক ও চুলের পরিচর্যা প্রিভেন্টিভ হিসেবে এখন আমরা কি করতে পারি সেগুলো আমরা অনেক কিছু জানতে পারি। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মৌলি, আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। সর্বোপরি বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে আজকে আমরা কথা বলেছিলাম ত্বক ও চুলের পরিচর্যা, এই গরমে আমরা কি করতে পারি এবং সেই সাথে পরবর্তীতে স্কিনের যে ইম্প্যাক্ট হয় সেটাকে আমরা কিভাবে আসলে আগের অবস্থায় আনতে পারি। আশা করি দর্শক অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।